দিয়ে ভালোবাসা কিন্তু মায়েরই ছিল, ভালোবাসা থাকবে। কিন্তু আজকে দিদি তুমি যে কথা বলেছো মায়েরি, হুম, যদি তোমাকে দিদি না ডাকতুম তাহলে কিন্তু ছুটিয়ে লাল করে দিতাম মায়েরি। তবে তোমার উচিত এই ঘটনা নিয়ে ক্ষমা চাওয়া, কারণ এপার বাংলা ওপার বাংলাতে আমরা কমন একটা জিনিস কিন্তু সবসময় রেখেছি। আমি সে প্রথম থেকে তোমাকে ভালোবেসেছি দিদি, সবসময় তোমাকে সাপোর্ট করেছি যৌক্তিক ইস্যুতে। বিশেষ করে পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের তুলনায় তোমার যে কৃতিত্ব সেটা সম্মানের। কিন্তু আজকে বাংলাদেশ ইস্যুতে মারি তুমি যেই আহ্বান জানিয়েছো তোমার দাদার কাছে, সেজন্য দিদি তুমি এই বক্তব্য অতি দ্রুত প্রত্যাহার করো, নয়তো ছুটিয়ে কিন্তু বাঙালিরা লাল করে ফেলবে। হ্যাঁ, কলকাতা বাংলাদেশ আমরা একসাথে আছি, ভালোবাসি, সেটা আলাদা। আজকে বাংলাদেশ ইস্যুতে মমতা দিদির যে বক্তব্য সেটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে যেমন হস্তক্ষেপের পাশাপাশি সার্বভৌমত্ব ইস্যুতেও এটা বিশাল একটা ঝামেলা। আরে ভারতের মধ্যে এই মুহূর্তে যা ঘটছে যা চলছে, তোমরা তোমাদের দেশে শান্তি বাহিনী নিয়ে যাও, আমাদের দেশে দরকার নাই। আমাদের দেশে যেগুলা হচ্ছে দুই চারটা গোষ্ঠী এগুলা আছে উস্কান্না গোষ্ঠী, এদেরকে জনগণের সাইজ করার জন্য এনাফ। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশে প্রয়োজনে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সদস্য পাঠানোর আহ্বান জানিয়েছেন ওয়ান এন্ড অনলি ব্লুটুথ চিরকুমারী মমতা দিদি। আর এজন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপ চেয়েছেন তিনি। এখন আমরা কি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী চাইছি? রায়ট আসছে আমাদের এখানে, নাকি মানে জায়গির পাইছে বাংলাদেশকে? এই জন্য বাড়ি ভালোবাসাটা মাঝে মাঝে টান পড়ে যায় বলছি। বিধানসভার শীতকালীন অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের নীতির সঙ্গে সহনীতি অনুসরণ করার কথা ঘোষণা করেছেন। ভারতীয় সংসদে বাংলাদেশের অভ্যন্তরে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে কেন্দ্রীয় সরকারের প্রতি দাবি জানিয়েছেন। এখন আমরা যদি কূটনীতিকে একটু ফলো করি যে একটা দেশ আরেকটা দেশের কোন কোন বিষয়ে কথা বলতে পারে, মানবাধিকার লঙ্ঘন, এটা নিয়ে সারা পৃথিবীর যে কোনো দেশ যে কোনো দেশের বিরুদ্ধেই কথা বলতে পারে যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে। বাট যখন ধর্মীয় ইস্যু আসবে, আরো বিভিন্ন ইস্যু আসবে, যদি সেখানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে, দেন কথা বলার সুযোগ আছে, সেটা নিয়ে নিন্দা করার সুযোগ আছে, পরামর্শ দেওয়ার সুযোগ আছে। কিন্তু নিজের দেশের মাধ্যমে এই দেশের সেনাবাহিনী পাঠানো, এটা পাঠানো, সেটা পাঠানো, এটাকে আসলে কূটনৈতিকভাবে এই ধরনের বক্তব্য দেওয়া শিষ্টাচারের মধ্যে পড়ে? অবশ্যই পড়ে না। আর ওই দেশের সাংবাদিকরা বাংলাদেশকে যে পরিমাণ মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, মানে আমি নিজেও বলি, যারা কলকাতা থেকে আমাকে অনেকে দেখেন, অনেকে আমার ভিডিও দেখেন, আমি জানি, ইনবক্সও মেসেজ করেন, মেইল করেন, পাশাপাশি আপনাদের কমেন্টস আমি দেখি। দেখেন, আমাদের বাংলাদেশে এই মুহূর্তে যেটা হচ্ছে এটা পলিটিক্যাল একটা অবস্থান থেকে কিন্তু এই ধরনের একটা নোংরা খেলা চলছে, যেটার পক্ষে আমিও না, এটার পক্ষে কিন্তু আমার অবস্থানও না। ধর্ম যার যার, বাংলাদেশ সবার, প্রত্যেকটা ধর্মের মানুষের এই দেশে তার ধর্ম কর্ম, তার ব্যক্তি জীবন, স্বাধীনতা উপভোগ করার অধিকার রয়েছে। আর এগুলোতে যারা হস্তক্ষেপ করবে এদেরকে ছুটিয়ে লাল বাংলাদেশের জনগণই করবে। এখন ভারত কেন তো অতি উৎসাহী ভূমিকা পালন করছে, বিশেষ করছে আপনি দেখেন পশ্চিমবঙ্গ এই মুহূর্তে আমি দেখলাম যে অন্যান্য বারের তুলনায় এই ইস্কন ইস্যুতে, চিন্ময় কৃষ্ণা ইস্যুতে পশ্চিমবঙ্গের যে অবস্থান, হয়তো তাদের মিডিয়ার কারণে ভারতের আমজনতা বাংলাদেশের ইস্যুটাকে ভুল বুঝছে। ঘটনা কি, তারা ঘটাচ্ছে কি, মানে যেই বেটির বিয়ে হয়েছে না ওই বেটির ফেটে বাচ্চা দিয়ে লাইছে, মানে অবশ্য এখন হয় এরকম আলাদা, তারপরে মানে বিষয়টা এরকমই আর কি। এদিকে অধিবেশনের শুরু থেকেই বিরোধী বিজেপি বিধায়করা শাসক দল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতার কাছে দাবি করেছে যে বাংলাদেশ ইস্যুতে মমতার অবস্থান কি। তো মমতা বলছেন, আমাদের পরিবারের সদস্য, সম্পত্তি এবং প্রিয়জনেরা বাংলাদেশে আছে। এ বিষয়ে ভারত সরকারের যে অবস্থানই হোক না কেন আমরা তা মেনে নেব। তবে বিশ্বের যে কোনো স্থানে ধর্মের ভিত্তিতে নির্যাতনের আমরা নিন্দা জানাই এবং কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়ে হস্তক্ষেপের আবেদন করছি। তো এমনটাই যদি জানান তাহলে আপনারা পৃথিবীর সব দেশের ইস্যুতে কথা বলে ভারত, আরে আপনারা তো ইসরায়েলের সেনাবাহিনী পাঠান, নিজেদের দেশের লোক পাঠিয়ে যুদ্ধ করাইতে পাঠান, সেখানে আপনাদের নীতি কি? ফিলিস্তিনে যা ঘটছে আপনাদের অবস্থান কি মমতা দিদি?